মাঝরাতে আমি কিছু আওয়াজ শুনতে পাই। এই আওয়াজগুলো কিসের? ভূত আসে। গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। পুরনো বাড়িতে ফাঁকা থাকলে যে জিনেদের আসর হয় তা আমরা এই গল্পতে বুঝতে পারলাম। পুরনো ঢাকা এক ইতিহাসে মোড়ানো শহর, যেখানে প্রতিটা দেওয়ালেই, প্রতিটা অলিতে গলিতে লুকিয়ে আছে শত শত গল্প। কিছু গল্প সময়ের সাথে হারিয়ে যায়, কিছু গল্প রয়ে যায় মানুষের মুখে মুখে, কিন্তু কিছু গল্প এমন যা কেউ ভুলতে চায় না, কারণ সেগুলো শুধু গল্প নয়, সেগুলো হলো অভিশাপ। এমন একটা গল্প যেখানে বাস্তব প্রকৃতির সীমারেখায় মুছে গেছে, কিন্তু এখনো কিছু কিছু অভিশাপ আমাদের মনে করে দেয়। সালটা ছিল 1995, জানুয়ারি মাস। সাংবাদিক রুহুল আমিন পুরনো ঢাকায় বাহাদুর শাহ পার্কের কাছাকাছি একটা পুরনো বাড়িতে ভাড়া নিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, সদ্য বদলি হয়ে এসেছেন চট্টগ্রাম থেকে। পুরনো স্থাপত্য ও ইতিহাসের প্রতি গভীর আগ্রহ থেকেই এই অদ্ভুত বাড়িতে ওঠার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু এই সিদ্ধান্তটা ছিল যে তার জীবনের একটা বড় ভুল। বাড়িটার গঠন ছিল অনেকটা ব্রিটিশ আমলের। বড় বড় বারান্দা, লোহার গ্রিল, উঁচু ছাদ, আর মাঝখানে একটি ছোট উঠান। এরকম ছিল একটা ভুতুরে ভুতুরে বাড়ি। সে সাংবাদিকতার পাশাপাশি এইরকম অদ্ভুত ঘটনা সংগ্রহ করার তার একটা নেশা ছিল। বাড়িটিতে ওঠার পর প্রথম রাতে একটা অস্বাভাবিক কিছুর ঘটনা শুরু হয়। যখন রাত 3টা, রুহুলের ঘুম ভেঙে গেল। কে যেন ছাদের দিকে ফিস ফিস করে বলছে, তুমি এসেছো, অনেক দেরি করেছ। কিন্তু ছাদে উঠে দেখে কেউ ছিল না সেখানে। তিনি ভেবেছিলেন হয়তোবা কোনো পাশের বাড়ির আওয়াজ আসছে এখানে, কিন্তু কানে লেগে থাকা সেই কণ্ঠস্বর ছিল একটা অদ্ভুত গভীরতা, যা মানুষের পক্ষে বলা এইভাবে সম্ভব না। এমন কিছু হওয়ার পরেও সে এটা স্বাভাবিকভাবে নিচ্ছিল। সে ভেবেছিল হয়তোবা পাশের বাড়ির কোনো আওয়াজ এসেছে, যার কারণে তাকে এইরকম লাগছে। রুহুল আমিন স্থানীয় একটা পুরনো চায়ের দোকানে যায়। লোকটির নাম ছিল ছবি, সবাই তাকে ছবি কাকা বলে ডাকত। ছবিবার কাছে এই বাড়িটা সম্পর্কে একটু সে জানতে চাইল। প্রথমে ছবি চাচা কিছু বলল না। ছবি চাচা ফিস করে শুধু এইটুকু বলল, ওই বাড়ির নাম জানো কি ছিল এক সময়? সে বলল, কি নাম ছিল? অনেকটা গম্ভীরভাবেই সে বলল, কালো জিনের কোঠা। ব্রিটিশ আমলের এক আউলিয়া এখানে থাকতেন। তিনি এক জিনের কে বশ করেছিলেন, কিন্তু এক রাতের পর সেই আউলিয়া কোথায় যেন উধাও হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই অনেকে সেই বাড়িতে
রাত কাটাতে পারে না। রুহুল এটা একটা অবিশ্বাস্য ঘটনা মনে করে এসব কথাগুলো হাসতে হাসতে উড়িয়ে দিল। ছবি কাকা বললেন, তোমার ঘরে কি জানালা খোলা থাকে রাত 3টায়? এবার রুহুল অনেকটা স্তব্ধ হয়ে গেলেন। তার মনে পড়ল সেই ঘটনার কথা। সে রাত 3টার দিকেই তার কানে একটা কথা এসেছিল, তুমি এসেছো, অনেক দেরি করেছো। তারপর অনেকটা বিভ্রম সে কাটিয়ে ওখান থেকে চলে গেল। সহকর্মীদের সাথে সব কাজটা শেষ। রাত 10টা নাগাদ সে বাড়ি ফিরল। বাসায় আসার পর সবকিছু স্বাভাবিক দেখছিল। কোনো ভয় বা ভীতি তার কাছে কোনোটাই কাজ করছিল না। তারপর সে ঘুমাতে যাবে, সেই সময় ভাবলো ছবি চাচার কথা। ছবি চাচা যেটা বলেছিল সেটা সে ভাবতে ভাবতেই শুয়ে পড়ল। হঠাৎ রাত যখন 3টা, তখন তার ঘুম লেগেছে চোখে, কিন্তু সে বাইরের সবকিছু শব্দ শুনতে পাচ্ছে। পুরোপুরি ঘুম নয়, কিন্তু ঘুমের আবহাওয়াটা তার শরীরে লেগেছে। এইরকম সময়ে আবারও সেই ফিসফিস শব্দ। এবার রুহুল সিদ্ধান্ত নিল সে ছাদে যাবেই। হঠাৎ টর্চ লাইট নিয়ে সে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ছাদে গিয়ে দেখলো এক কোণে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি, যেন মানুষ, আবার যেন মানুষও নয়। তার শরীরটা ঢাকা কালো চাদরে। লাইটের আলোতে আবছা আবছা বোঝা যাচ্ছে, কিন্তু লাইটের আলোটা যখন সে মারছে সেই ছায়ামূর্তির দিকে, আলোটা রিফ্লেক্ট করে তার মুখে আবার চলে আসছে। সে অনেকটা বিভ্রান্ত হলো। হঠাৎ ছায়ামূর্তিটা মুখ তুলে বলল, তুমি আমাকে দেখতে পাও? তুমি আমাকে দেখতে পাও? এটা তোমার দুর্ভাগ্য। রুল হঠাৎ চিৎকার করে সেখানে জ্ঞান হারালেন। তারপর আর সে কিছু বলতে পারে না। পরের দিন চেতনা ফিরতেই নিজেকে আবিষ্কার করলেন সে বিছানায়। সে ভাবলো, আমি কি তাহলে কাল রাতে স্বপ্ন দেখেছিলাম? তারপর দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটাও খোলা, কিন্তু ঘরেও কেউ নেই। এরপর দিনের বেলা সেই ছাদে গিয়ে খুঁজে পেলেন একটা পুরনো শিকল। এর এক প্রান্তে ছিল দেওয়ালের সাথে আটকানো। সেই শিকলের গায়ে অদ্ভুত কিছু নকশা, অনেকটা জং পড়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছিল এখানে আরবি হরফে কিছু না কিছু লেখা আছে। এরপর সেখানে স্থানীয় পীর সাহেবের কাছে গেলেন। সে তাকে সেই বাড়িতে ডেকে নিয়ে আসলেন। তিনি শিকল দেখে বললেন, এটি কোনো সাধারণ শিকল নয়, এটি একটা জিনকে আবদ্ধ করার জন্য শিকল। এখানে জিনকে বন্দি করা হতো। সে প্রশ্ন করল, শিকলটা যে এখানে পড়ে আছে, তার মানে সে কি এখন মুক্ত? উনি জানালেন, হ্যাঁ, তবে সে
তোমাকে বেছে নিয়েছে। এমন কথা শুনতেই তার ভিতর থেকে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। সে ঘামছিল। সে ভাবতে পারছে না সে কি করেছে যার কারণে সে জিন আমাকে বেছে নিল। রুহুল এক রাতে আয়নায় দেখলেন নিজের প্রতিবিম্বের পাশে আরেকটি ছায়া দাঁড়িয়ে আছে, যে তাকিয়েছিল তার চোখে, কিন্তু মুখটা ছিল অস্পষ্ট। তারপর প্রতিবারে তিনি আয়নার দিকে যখনই দেখতে পান, একটা ছায়া যেন দাঁড়িয়ে আছে। এই বিষয়টা সে পীর সাহেবকে জানালো। তিনি বললেন, জিনেরা আয়না ব্যবহার করে মানুষের জগতে প্রবেশ করে। তোমার ঘরে থাকা আয়নাটা সরাও। আয়না ভেঙে ফেললেন রুহুল, কিন্তু ছায়া যায় না, বরং আবারও সেই ভাঙ্গা ভাঙ্গা আয়নাগুলো মাঝখানে সেই ছায়াটাকে দেখা যায়। ওখান থেকেও সে বলছে, আমাকে মুক্ত করো, নইলে তুমি একা থাকবে না, তোমার সাথেও আমিও থাকব। তার সাথে এই অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার কারণে সে অনেকটা মানসিক রোগীর মতো হয়ে গেল। সে জানতে চাইল এটার ইতিহাসটা কি, কি হয়েছিল। রুহুল পুরো বাড়িটা যেন তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো। বাড়ির এক পাশেই ছিল একটা ছোট্ট অজুখানা, তার পাশেই ছিল ছোট্ট একটা ঘর। সেখানে হয়তোবা একসময় কেউ নামাজ পড়ত। রুহুল সেখানে ঢুকেই রুহুল খুঁজে পেলেন ব্রিটিশ আমলের একটা নথি। সেখানে লেখা ছিল সে আউলিয়া ও তার বন্দি জিন সম্পর্কে। জিনটার নাম ছিল সারাফ। তাকে একটা শিকলপুরি আউলিয়া বন্দি করে রেখেছিল, কারণ সে মানুষকে খুন করে এবং তাদের আত্মা বন্দি করত। এখন সে সাহেব মুক্ত, আর তার উত্তরসূরি হলো রুহুল। সেটা বুঝতে পারলো কিভাবে? এই জিনকে অন্য কেউ দেখতে পায় না, শুধু রুহুলই দেখতে পারে। যার কারণে সে বুঝতে পারলো এই জিনের শুরুটাই হয়েছিল রুহুলের জন্য, আর শেষটাও হবে হয়তোবা রুহুলের জন্য। জিনকে বন্দি করার কারণ খুঁজতে খুঁজতে সে ডায়েরির এক কোণে কিছু লেখা দেখতে পেলেন। সে লেখাগুলো পড়তে অনেকটা কষ্ট হচ্ছিল, তারপরও সে অনুমান করে যেটুকু পড়ে বুঝতে পারল, সাহেব জিন ছিল একদম দুষ্ট প্রকৃতির জিন। সে মানুষকে হত্যা করত এবং তাদের আত্মাদের বন্দি করে সে তার উত্তরসূরি বানাতো। তার কারণে অনেক মেয়ে মানুষ গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। এর মূল কারণ ছিল সাহেব তার উত্তরসূরি বেশি করতে চেয়েছিল। এসব কিছু জানার পর সেই সময় আউলিয়া আসে ওই বাড়িতে। আসার পরেই সে আউলিয়া সে জিনকে বন্দি করে। বন্দি করার জন্য সে সেই শিকলটা তৈরি করেছিল, যাতে এই জিনকে সে বন্দি করতে পারে। জিন সাহেব এবার সরাসরি একদিন রুহুলের কাছে জোর দাবি জানালো
প্রতি পূর্ণিমায় তাকে একটা করে আত্মা দিতে হবে, নইলে রুহুল নিজের তার শিকার হবে। এসব ঘটনা সে স্বপ্নে দেখে পরের দিন পীর সাহেবকে বললেন, এটা থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? পীর সাহেব বললেন, একটি পথ খোলা আছে। তুমি যদি নিজেকে উৎসর্গ করো, হয়তো অন্যদের বাঁচানো যাবে। রুহুল এটা শোনার পর কি করবে না করবে আর ভেবে পাচ্ছিল না। এক রাতে পীর সাহেব, রুহুল আর ছবি চাচা মিলে একটা বিশেষ জিকিরের আয়োজনের মাধ্যমে জিনকে আবার শিকলবন্দি করার চেষ্টা করলেন। কিন্তু সাহেব প্রচণ্ড শক্তিশালী। শেষ মুহূর্তে যখন তারা জিনকে হাজির করলো, কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না। সে প্রতিটা ঘরের জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে মারছিল তাদের তিনজনের দিকে, আর বলছিল, আমাকে আত্মা দাও, নইলে তোমাদেরকে আমি শেষ করব। তারপরেও তারা জিকির করে যায়। একসময় সেই জিন সেখানে কিছুটা বসে আসে। এরপরে দেখা গেল ছবি কাকাকে হঠাৎ মাটি থেকে উপরের আকাশের দিকে উঠে যাচ্ছে। সে আর কথা বলতে পারছে না, মনে হচ্ছে কেউ যেন শক্ত করে তার গলাটা চেপে ধরে রেখেছে। এক অদ্ভুত ঘটনা। সেই মুহূর্তে কোনো কিছু করার ছিল না, তারা তাদের মতো করে জিকির চালিয়ে যাচ্ছে। এরপর ছবি কাকাকে একদম দরজার পাশে ছুঁড়ে মারল। মারার পর ছবি কাকা ওখানে অজ্ঞান হয়ে যায়। তারপর শেষ মুহূর্তে রুহুল সিদ্ধান্ত নেয় সে নিজেকে উৎসর্গ করবে। তারপরে সে তার জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। ওখানে থাকা একটা হাতের ধারালো ছুরি দিয়ে নিজের হাতটা কেটে ফেলে। সেই রক্ত দিয়ে একটা চারকোনা ঘর বানায়, মাঝখানে একটা মোমবাতি আর জিকির। মোমবাতিটা জ্বলতে জ্বলতে ওই চারকোনা যে দাগটা ছিল সেখানে আগুন জ্বলে যায়। আগুন ধরার পর ধীরে ধীরে সেই জিনটা অনেকটা নিজের শক্তি হারাতে শুরু করে। তারপর যখন শরীরের সব রক্ত রুহুলের ভেতর থেকে চলে যায়, রুহুল ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। একসময় সে মারা গেলে তার জীবনটা সেখানেই সে উৎসর্গ করে দেয়। তারপর তার আত্মা ওই জিনটাকে ওই শিকলের মধ্যে বন্দি করে। এরপর সাহেব জিন আবারও বন্দি হলো, কিন্তু এর জন্য রুহুলে তার জীবনটা হারাতে হলো। আজও মাঝে মাঝে ওই বাড়ির কাছে গেলেই রাত 3টার দিকে ফিস ফিস করে কে যেন বলে, তুমি এসেছো, এবার আমার পালা। এই রাস্তা দিয়ে যেতে এখনো মানুষ ভয় পায়। মাঝে মাঝে কিছু কান্নার শব্দও শোনা যায়, আবার মাঝে মাঝে একটা কথাই বলে, তুমি এসেছো, এবার আমার পালা। আর ওই বাড়ির সেই ছাদে জিনটা ওখানেই বন্দি থাকে। তারপর থেকে ওই বাড়িটা একদম পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়। সরকার ওই বাড়িটা সিল করে দেয়। এখনো মানুষ ওই বাড়ির আশেপাশে যায় না।
এখনো সেই ভীতিটা মানুষের ভিতর রয়ে গেছে। এটা একটা সত্য ঘটনা। ধন্যবাদ আমার এই ঘটনাটা শোনার জন্য। যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে অনুপ্রেরণা দিবেন আরও যেন নতুন নতুন কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আজ এ পর্যন্তই, আবার নতুন ঘটনা নিয়ে আসব। কথা না বেরিয়ে চলুন আরেকটা গল্প শোনা যাক। ভৌতিক ঘটনা, সত্যকে জানে। অন্ধকার দরজা। কুমিল্লায় 2001 সাল। কুমিল্লা ময়নামতি অঞ্চলের প্রাচীন পুরাকীর্তন ভেতরে কিছু রহস্য লুকিয়ে আছে, যা ইতিহাস নয়, অভিশাপ। এক জিনের দরজা আর এক উৎসর্গ। এই গল্পে অতীত বর্তমান এক হয়ে যায়। সময়টা তখন 2001 সাল, জুলাই মাস। প্রত্নতত্ত্ব বিভাগের তরফ থেকে কুমিল্লার ময়নামতিতে এক নতুন খনন শুরু করা হয়। তরুণ প্রত্নতত্ত্ববিদ আরিফ হক এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। খননের তৃতীয় দিনে একটি অদ্ভুত সাদা পাথরের দরজা খুঁজে পাওয়া যায়, যা কোনো দালান বা গৃহের অংশ নয়। পাথরের ভিতরে একটা স্থপতি। আরিফুল সহকারী ছিলেন আলম। সে তার সাথেই সকল কাজেই সহযোগিতা করত। এই দরজার আশেপাশে মাটি অনেক গরম ছিল, এতটাই গরম যে ওখানে যে মনে হয় যদি কোনো কিছু রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। পরীক্ষা করে দেখা গেল দরজার গায়ে তাপতরঙ্গ ছড়াচ্ছে, অথচ এর উৎস কোথায় তা অজানা। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনোভাবেই এর উত্তরটা ঠিক মিলছিল না। এই ঘটনার পরে স্থানীয় এক বৃদ্ধ, যার নাম ছিল হাজি বশির, এসে আরিফুলকে সতর্ক করে বলেন, এই দরজা খোলা যাবে না। এই জায়গার নাম ছিল জিনের শ্মশান। বহু বছর আগে এখানে এক আফগান দরবেশ এক দানব জিনের কে আবদ্ধ করে রেখেছিলেন। আরিফুল এইসব লোককথা বলে উড়িয়ে দিলেন, কিন্তু কেন জানি আলম রাতে একটি দুঃস্বপ্ন দেখতে থাকলো। সে একলা, লালচে চোখ, বিশিষ্ট ছায়া সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলতে তাকে যেন বাধ্য করছে। এমন পরিস্থিতিতে তার শরীর থেকে ঘাম ঝরছিল। মাথা থেকে ঘাম বয়ে গালের দিকে চলে আসছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখে তার পুরো শরীর ঘামা। সে আসলে এই বিষয়গুলো তেমন শক্তিশালীভাবে আমলে নিল না। এটা না করার কারণে তার একবার জীবনটাই দিতে হয়েছিল। খনন করতে করতে পঞ্চম দিন সন্ধ্যায় জোর করে দরজার মুখ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয়রা অনেকভাবেই নিষেধ করছিল এই দরজাটা যেন খোলা না হয়। এক প্রকার সবাইকে জোর করে এই দরজাটা খোলার জন্য বাধ্য করা হয়। সঙ্গে সঙ্গে চারপাশে প্রবল বাতাস, সব লাইটগুলো নিভে যাচ্ছে, আর এক ধরনের অদ্ভুত গন্ধটা কোনো কিছু পোড়া গেলে যে গন্ধটা হয় ঠিক ওই রকমই একটা গন্ধ পাওয়া গেল। দরজার ভিতরে ছিল একটা অন্ধকার টানেল। বাইরে থেকে ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছিল না। কেউ আবার ওই দরজার ভিতরে ঢোকার সাহসও পাচ্ছিল না।
আর দেওয়ালে কিছু একটা লেখা, যা বিশ্লেষণ করে জানা গেল সেখানে লেখা আছে, যে আমাকে জাগাবে সে আমার বাহক। এরপর থেকেই বিভিন্ন ধরনের পরিবর্তন হওয়া শুরু করলো। ধীরে ধীরে আলমের আচরণ যেন পাল্টে যাচ্ছে। তাকে কিছু বললেই সে হঠাৎ রেগে যাচ্ছে, আর রাগ হলেই তার চোখগুলো যেন একটা লালচে বর্ণ ধারণ করে। এতটাই লাল, মনে হয় যেন শরীরের সব রক্ত তার চোখে লেগে আছে। সে ঠিকঠাক খাবার খাচ্ছিল না। মাঝরাতে তাকে খননস্থলে ঘোরাঘুরি করতে দেখা যায়। আরিফুল এক রাতে দেখতে পেল আলম সেই দরজাটার সামনে দাঁড়িয়ে কারো সঙ্গে কি যেন গুলো কথা বলছে, কিন্তু সে ছিল একা। কার সাথে কথা বলছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। একা একা রাতে সে বলল, আমি এখন একা না, ও আমার ভেতর। ওকে আমি খাইতে দিতে পারছি না, ওকে খাওয়া দিতে হবে। এমন একটা পরিস্থিতিতে প্রত্নতত্ত্ববিদ তরুণ আরিফ অনেকটাই বিচলিত হয়ে পড়ল। আরিফ পুরনো একটা আরবির পাণ্ডুলিপি খুঁজে পান ওখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রহশালায় যেখানে উল্লেখ আছে আস শয়তানি আল খাদিম, এক জিন যাকে ময়নামতিতে 1200 বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। এই জিন ছিল অমর, আর সে নিজের বাহককে খুঁজে বেড়াতো সব সময়। যে এই দরজা খুলবে সেই তার শরীক হয়ে যাবে। আলম এসব কিছু জানার পর অনেকটাই হতভম্ব হয়ে যায়। এদিকে দিন যায়, একের পর এক খনন শ্রমিকগুলো শুধু নিখোঁজ হতে থাকে। তাদের পরিবার থেকে শুরু করে সব জায়গায় খোঁজার পরেও খনন কর্মীদের কোথাও আর খুঁজে পাওয়া যায় না। আলম মাঝরাতে দাঁড়িয়ে থাকে দরজার সামনে, যেন কেউ তাকে আহ্বান করছে। এক রাতে আলম আরিফকে বলল, তুমি জানো আমার শরীর ধীরে ধীরে ওর মতো হয়ে যাচ্ছে। আমার চোখ, আমার গলা ও আমার মধ্যে জন্ম নিচ্ছে ধীরে ধীরে। আরিফু এক স্থানীয় পীরের সহায়তা নেয়। সেই পীর নাম ছিল কামরুল হক। সে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। পীর সাহেব বলেন, এ দরজার জিনের জগতের প্রধান এবং প্রবেশ পথ। একে আবার সিল করতে হবে, না হলে এর ক্ষমতা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। এক বিশাল রাত ঠিক করা হলো। সে রাতটা আবার যেমন তেমন রাত না, চাঁদহীন অমাবস্যা, যেখানে পবিত্র নাম জপ করে দরজাটি পুনরায় বন্ধ করে দিতে হবে। সেই দরজার জন্য বন্ধ করার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 2 মাসের মতো। 2 মাস পর যখন সেই কাঙ্ক্ষিত অমাবস্যার রাত আসে,
সবকিছুই অন্ধকার। রাতের শেষ প্রহরে মৌলানা কামরুল আরিফ ও কিছু সংখ্যক স্থানীয় লোকজন আসে এখানে। পবিত্র আয়াত পাঠ করা শুরু হয়। আলম তৎক্ষণাৎ সে বাসায় ছিল, তারা যেখানে খনন কাজ করতেছিল সেখানেই ছিল। পুরোপুরি জিনকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করা হলো, কিন্তু কোনোভাবেই জিনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। হঠাৎ দরজার ভেতর থেকে একটা কালো ধোঁয়া আসে। কালো ধোঁয়াটা উড়ে যেন কোথায় চলে যায়। সেই কালো ধোঁয়াটা গিয়ে প্রবেশ করেছিল আলমের শরীরে। প্রবেশ করার পরেই সে এক জোরে গর্জন দিয়ে ওঠে। চোখগুলো যেন লাল লাল হয়ে জ্বলছিল তার ভেতর। তারপর হঠাৎ করেই সেই দরজাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। দরজাটা বন্ধ করে দেওয়াই হয়েছে, সেই মুহূর্তে আবার হঠাৎ করে দরজাটা খুলে যায় আর এক অন্ধকার প্রবাহ বেরিয়ে আসে। কামরুল হক উচ্চস্বরে দোয়া পড়া শুরু করে। আরিফ এরকম একটা পরিস্থিতিতে কোনোভাবেই তারা স্থানীয় লোকের সহযোগিতায় দরজা বন্ধ করতে পারছিল না। যখন তারা দরজা বন্ধ করতে ধরে, সেই সময় আলম এসে সেই দরজাটা বন্ধ করতে দেয় না, বিভিন্নভাবে বাধা দেয়। এরপর একজন মানুষ হঠাৎ করেই দরজার ভিতর পড়ে যায়। তারপরে দরজাটা বন্ধ হয় না। দরজার কাছেই ছিল আরিফ। সে দরজা বন্ধ করতে দিচ্ছ না বলে হঠাৎ করেই আলমকে দরজার ভিতরে ধাক্কা দেওয়া হয়। তারপরেই দরজাটা যেন আপনা আপনি বন্ধ হয়ে যায়, আবার সব কিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। আজও সেই দরজা গা ঘেঁষে আছে পাহাড়ের এক কোণে। কেউ ওর কাছে যাওয়ার সাহস পায় না, কারণ সবাই জানে দরজার ওপাশে এখনো সেই জিন আছে। জিন যদি পেরিয়ে আসে, কিছু কিছু সত্য ঘটনা আমাদের জীবনকে এতটাই বিচলিত করে, বিশ্বাস করতে পারবো কি পারবো না আসলে এইটাই আমরা ভাবতে পারি না। এটা তার জীবনের সাথে একটা সত্যিকারের ঘটে যাওয়া ঘটনা। কথা না বেরিয়ে চলুন আর একটা গল্প শোনা যায়। ভৌতিক ঘটনা, সত্যকে জানা। সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু রক্তরঞ্জিতই হয়নি, অদেখায় এক অশুভ শক্তি নেমে এসেছিল সেই সময়। খুলনার একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে একটি পুরনো জমিদার বাড়ি। এক সময় পূজিত হতো আগুনের ঘরে নামে এক পুজো। সেখানে মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলো ঘুমন্ত জিন জেগে ওঠে। এই গল্পে শুধু ইতিহাসই নয়, একটি এক রক্তচোষা অতি প্রকৃত অস্তিত্বের বিরুদ্ধে এক মানুষের লড়াই। 1971 সালের এপ্রিল মাস, খুলনায় দৌলতপুর থানায় অন্তর্গত একটি গ্রাম বদিয়ারপুর। মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেই সময়। পাকিস্তানি বাহিনীরা হাত থেকে বাঁচতে বহু পরিবার পালিয়ে যাচ্ছে। সাংবাদিক ও লেখক মাহফুজ আনসারি শহর ছেড়ে মায়ের সঙ্গে চলে আসেন এক গ্রামে। তার মামার বাড়ি ছিল সেখানে, এক পরিত্যক্ত জমিদার বাড়িতেই। বাড়িটিকে সবাই আগুনের ঘর নামে চিনত। কারো সাহস ছিল না ওই বাড়িতে যাওয়ার বা একটি রাত কাটার।
বাড়িটি ইতিহাস মাহফুজ পড়লে জানতে পারে 1872 সালে জমিদার বিনয় কৃষ্ণ রায় এক হিন্দু তান্ত্রিকের সহায়তায় বাড়ির নিচে এক সুরক্ষিত ঘর তৈরি করেন, যেখানে রাখা হয়েছিল অগ্নিদেবতা এক অংশ। তার কথায় কিন্তু সে ঘরে এক রাতে আগুনের ধরে যায়, 5 জন সেবক পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকেই প্রতি বছর বৈশাখ মাসে সেই ঘরের কাছে থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অনেকেই বলে আগুন যে আত্মা ছিল সে জিন ছিল বন্দি সেই ঘরে। রাতগুলো অদ্ভুত হয়ে ওঠে। মাহফুজ মাঝরাতে দেখতে পান দেওয়ালের ছায়া নড়ছে, বাড়ির পুরনো সিঁড়ির নিচ থেকে কেউ যেন হেঁটে যাচ্ছে। আর প্রতি রাতে একটি নির্দিষ্ট সময়ে ঠিক যখন 3:33 দরজায় 3 বার করে টোকা পড়ে। একদিন বাড়ির নিচে গিয়ে এক পুরনো কক্ষ আবিষ্কার করেন মাহফুজ। সেখানে একটা পাথরের দেবী আর দেওয়ালের অদ্ভুত কিছু চিত্র ছিল, আর পাশে মাটির হাড়ি মতো কিছু, যার ভিতর থেকে গন্ধ। গরম ছিল, কিছু পোড়া মাংসের মতো কিছু মাংসও ছিল, যেখান থেকে একটা অনেক বাজে দুর্গন্ধ বার হচ্ছিল। এই সময়ে গ্রামে আসে এক কিশোর মুক্তিযোদ্ধা রিয়াজ। সে আশ্রয় নেয় মাহফুজদের বাড়িতে। রাতে জানায় পাক বাহিনী তাদের ক্যাম্পের উপর হামলা চালিয়ে তারা তাদের বন্ধু মারা গেছে। সে যেন রাতগুলো আগুন দেখতে পায়, বাড়ির ছাদে নেমে এসেছে। তারা সিদ্ধান্ত নেয় সে আগুনের রহস্য বের করতে হবে। একদিন গ্রামের এক বৃদ্ধ সন্ন্যাসী সেখানে এসেছিল। তিনি জানান তিনি এই ঘরের রাক্ষস ছিলেন এক সময়। সেই আগুন কোনো দেবতা নয়, এক অগ্নিজিন। সেই সময় এই ঘরে রক্ষক থাকাকালীন তিনি বন্দি করার পরিকল্পনা করেছিলেন এই জিনকে, যা আগুনের উপাসনায় নামে ছদ্মবেশে আছে। এই জিন অমর, আর সে আগুন খায়। শুধু কাঠ নয়, প্রাণ ও আরো কিছু খায়, এটা বলে সন্ন্যাসী। বৈশাখ মাসে এবং সেই রাতে যেদিন প্রতি বছর আগুন জেগে ওঠে, সেই দিন রাতে রিয়াজ নিখোঁজ হয়ে যায়। মাহফুজ ও সন্ন্যাসী তাকে খুঁজতে গিয়ে দেখে রিয়াজ আগুনের ঘরের সামনে দাঁড়িয়ে, চোখ বন্ধ। তার সামনে ভাসছে লালচে কুয়াশা, তার মধ্য থেকে বেরিয়ে আসছে অদ্ভুত কিছু একটা দীর্ঘ আকৃতির ছায়া। ছায়াটা এত বড় যা বলে প্রকাশ করা সম্ভব নয়। তার যেন মাথাটা এত বড় যা বলাই যাচ্ছে না, মনে হচ্ছে একটা চাদর দিয়ে তাকে ঢাকা আছে। এই অবস্থায় কি করবে না করবে তারা ভেবা চিন্তা করে অনেকভাবেই একটা সিদ্ধান্তে আসে, যে কোনো মূল্যেই হোক এই জিনকে থামাতে হবে, নইলে আরো মানুষের প্রাণ যাবে। মুক্তিযুদ্ধের পাশাপাশি তারা এটাও একটা যুদ্ধ ভেবে নেয়। বাইরে যুদ্ধ চলছে, পাক বাহিনী গ্রামের চারপাশ ঘাঁটি কেড়েছে, কিন্তু ভেতরে আগুনের ঘরে আর এক যুদ্ধ শুরু হয়। সন্ন্যাসী বিশেষ মন্ত্র পাঠ করা শুরু করে।
অথচ অগ্নিজিৎ ততক্ষণ রিয়াজকে তার ভেতরে ঢুকিয়ে নিয়েছে। সে এখন রুমের ভেতরে। মাহফুজ এক পুরনো অস্ত্র খুঁজে পায়, সেখানে পুতির মালা, যা জিনকে দমন করতে পারে। কিন্তু মালা ব্যবহার করতে গেলে তাদেরকে রক্ত দিতে হবে। কে এই রক্ত দিবে, আসলে কেউ এই সিদ্ধান্তটা নিতে পারছিল না। আর এই জিনকে রক্ত কিভাবে দিতে হবে তারাও সঠিক জানে না। জিনকে নিয়ন্ত্রণ করতে হলে তাদেরকে রক্ত দেওয়া লাগবে। আর এই রক্ত কোথায় থেকে আসবে, কিভাবে আসবে, কার রক্ত দিতে হবে, তারা এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। এতক্ষণে রিয়াজ আগুনে পুড়ে দগ্ধ হয়ে যায়। তাদের চোখের সামনে রিয়াজ পুড়ে যাচ্ছে। তার মাথা থেকে চুলগুলো পুড়ে গেছে, চোখগুলো ঝলসে নিচের দিকে পড়ে যাচ্ছে, কিন্তু রিয়াজ কোনো কথাই বলছে না, যেন স্বেচ্ছায় তার জীবন দান করছে সে। তারপর রিয়াজ সিদ্ধান্ত নেয় সে নিজের রক্ত দিয়ে দিবে। রিয়াজের জন্য মাহফুজ নিজের হাত কাটে রক্ত দেওয়ার জন্য, মালার উপর রক্ত ছিটিয়ে দেয়। এক আলোর বিস্ফোরণ হয়। অগ্নিজিৎ তখন চিৎকার করে ওঠে। রিয়াজ মাটিতে পড়ে যায়, কিন্তু ছায়াটি পুরোপুরি ধ্বংস হয় নাই। তাকে শিকল বন্ধ করা হয় আগুনের ভেতর দেবীদের মাধ্যমে। কিন্তু সেই জিনকে এখনো বন্দি করা সম্ভব হয়নি। জিন তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জিন ধীরে ধীরে আগুন বাইরের দিকে ছুঁড়ে মারতে থাকে। যেখানে আগুন পড়ছে সেখানেই শুধু জ্বলজ্বল করে জ্বলছে। সে আগুন কেন জ্বলছে, কিভাবে জ্বলছে, কিছুই বোঝা যাচ্ছে না। রিয়াজ তো তখন পুরো ভস্ম হয়ে গেছে। সে তার জীবনটা এইভাবে দিয়ে দেয়। তারপরে কিছুক্ষণ পরে তান্ত্রিক কিছু মন্ত্রপাঠের মাধ্যমে আগুনটা ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয়। আর সেখান থেকে শব্দ হয়, আমাকে বন্দি করে তোরা কি শান্তিতে থাকতে পারবি? আমি আবার ফিরব, আবার নতুন করে ফিরব, আবার কারো জীবনে ফিরব। সেদিন আমাকে কিভাবে বন্দি করবি তোরা? আমাকে বন্দি করা অতটাও সহজ হবে না। আমি জিনের সর্দার, আমি অগ্নিজিন, শুধু ধ্বংস করতে জানি। আজ আমি চলে যাচ্ছি, আবার ফিরব, আবার কোনো না কোনো দিন ফিরব। এরপর বারবার জোরে জোরে চিৎকার শব্দ শোনা যায়। এত জোরে চিৎকার হচ্ছিল যা আসলে মানুষের পক্ষে শোনা সম্ভব না। ধীরে ধীরে আগুনগুলো নিভতে শুরু করে। একটা সময় পুতির মালা থেকে রক্তগুলো শুষে শুষে যাচ্ছে। আর রক্ত পুতির মালা ধীরে ধীরে শুষে যাওয়ার পরে রক্তগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে সব কিছু শেষ হয়ে যায়। এরপর শুরু হয় নতুন এক ঘটনার। এই জিনকে তারা সেদিন বন্দি করতে পারেনি, শুধু জিনকে কোনোভাবে আটকাতে পেরেছিল। রিয়াজ সেখানে মারা যায়। পরে তার এই দগ্ধ শরীরটা কোনোভাবে ওখানে রেখে আসা হয়। রেখে আসার পরে মাটিতে পুঁতে দেওয়া হয়। ইসলাম অনুযায়ী তার কবর দেওয়া হয়। কবরের পথ দেওয়ার পর থেকে ওই কবরের উপরে মাঝে মাঝে কিছু লালচে আলো দেখা যায়। মনে হয় কোনো একটা বাতি জ্বলছে, কিন্তু কবরের কাছে গেলেই সেই বাতিটা দেখা যায় না। কেন দেখা যায় না? অনেক মানুষই ওখানে যায়, কিন্তু তাদের কখনো ক্ষতি হয়নি। তারা ভেবেছিল সেই
জিন মনে হয় বন্দি হয়ে গেছে বা মারা গেছে, কিন্তু এখনো মাঝে মাঝে ওখান থেকে শব্দ আসে, আমাকে মুক্ত করে দাও, না হলে আমি আবার ফিরবো, আমি আবার ফিরবো। অনেকেই মাঝে মাঝে ওখানে কিছু কান্নারও শব্দ পায়। আবার কেউ কেউ বলে ওখানে এখনো জিনেরা কান্না করে, তাদেরকে ডাকে। কিন্তু এভাবেই ঘটনাটা ধীরে ধীরে মানুষের মুখে মুখে রটে যায়। তারপর ওই বাড়িটা বন্ধ করে দেওয়া হয়। এদিকে মুক্তিযুদ্ধ শেষ হয়, দেশ স্বাধীন হয়, কিন্তু মাহফুজ জানে আগুনের ঘরের জিন এখানে সেখানে ঘুমিয়ে আছে। সে প্রতিজ্ঞা করে যতদিন বেঁচে থাকবে এই ঘরকে পাহারা দেবে। আজও খুলনায় দরিয়াপুর গ্রামে সেই পুরনো বাড়িতে কেউ যায় না। যদি কেউ যাওয়ার সাহস করে যায়, তারা বলে রাত 3টার পরে আগুন নিজে থেকেই জ্বলে ওঠে আর দেয়ালে একটা ছায়া ওঠে, এত বড় একটা লালচে চাদর পরা ছায়া। ওই ছায়াটা প্রতিটা জায়গায় থেকে যেন আগুনের বিভীষিকা ঝলছে। সে বারবার বলে, আবারও একবার মুক্তি দাও, আমি ফিরতে চাই, আমাকে বন্দি করে তোমরা শান্তিতে থাকতে পারবে না, আমি আবারও ফিরবো, আবারও ফিরবো। আর এরপর মাঝে মাঝে কান্নার আওয়াজ এখনো শোনা যায়। সময়টা ছিল 1987 সাল। 87 সালের মাঝামাঝি সময়ে। তখনকার ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না, ছাত্ররা সরকারি কলেজে পড়াশোনা করত। আর যারা ঢাকার বাইরে থেকে আসতো তারা থাকতো বোর্ডিং হাউসে বা কোনো মেসে। সেই সময় রাজধানীর পুরান ঢাকায় একটি গলির মধ্যে ছিল একটি প্রাচীন বাড়ি, যেটি সবাই মোহাম্মদিয়া বোর্ডিং নামে চিনত। অনেক পুরনো এই বাড়িটি নাকি এক জমিদার থাকত। পরে দেশভাগের পরে বাড়িটি ছেড়ে চলে গেলে সরকার তা বাজেয়াপ্ত করে দেয় এবং সেটি একটি ছাত্রাবাসে রূপান্তরিত করে। এই বোর্ডিং হাউসেই ঘটে এক মারাত্মক ঘটনা, যার পর সারা ঢাকা শহর কেঁপে উঠেছিল। আজও সেই বাড়িটি বন্ধ অবস্থায় পড়ে আছে, আর আশপাশের মানুষ রাতে সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পায়। এই ঘটনার সাক্ষী ছিলেন একজন প্রত্যক্ষ সাংবাদিক ফারুক হোসেন। তিনি সেই সময় ছিলেন বোর্ডিংয়ের একজন ছাত্র। এই ঘটনাটি তার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব সত্য ঘটনা। সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি আপনাকে সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তখন ঢাকা কলেজের 2য় বর্ষের ছাত্র। বাড়ি ছিল রাজশাহীতে। এক বন্ধুর মাধ্যমে মোহাম্মদিয়া বোর্ডিংয়ে একটা রুম পেলাম। রুমটা অনেক পুরনো, ইটের দেওয়াল শ্যাওলা জমে গেছে। রাত হলেই পুরো গলি অন্ধকার হয়, লাইটগুলো ঠিকঠাক তেমন কাজ করে না। বোর্ডিংয়ের সামনে একটা বিশাল জাম গাছ, পাখির কিচিরমিচির শুনতাম সেখান থেকে। কিন্তু রাত বাড়লে গাছটা একটা অদ্ভুতভাবে নীরব হয়ে যেত। ঘরটা আমি
শেয়ার করতাম এক সিনিয়র ভাইয়ের সাথে। নাম ছিল তার শরীফ। তার স্বভাবটা অনেকটাই চুপচাপ স্বভাবের। সে অনেক বই পড়তে ভালোবাসতেন, আর মাঝে মধ্যে ঘুমের মধ্যে একটা বিড়বিড় করে কিছু কথা বলতেন। প্রথমের দিকে আমি অস্বাভাবিক কিছু টের পাইনি, তবে তৃতীয় রাতের প্রথমে একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হলাম। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে, ছায়ার মতো লাগছিল। প্রথমে ভাবলাম হয়তোবা শরীফ ভাই। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি উনি বিছানায় শুয়ে আছে, বিভোর ঘুমে। সেই জানালার পাকে একটা ছায়ামূর্তিটা দেখা যাচ্ছিল। সেই ছায়ামূর্তিটা হঠাৎ আমার দিকে ঘুরে তাকালো। তার কোনো মুখ ছিল না, একেবারে ফাঁকা। কেবল দুটো লালচে আলো যেন চোখের জায়গায় অনেকটা বড় লাইট যেরকম দুপাশে দুটো জ্বললে বোঝা যায়, ঠিক সেই রকমই তার চোখের জায়গায় ওই লাল আলোগুলো জ্বলছে। গাড়ির যেমন লাইট বন্ধ করে যখন চালায় শুধু হেডলাইটের লাল আলোগুলো জ্বলে রাখে, সেম ওই রকমই একটা আলো জ্বলছে, অন্ধকার, আর মাঝে মাঝে ওই আলোটা বোঝা যাচ্ছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। গলা দেওয়ার শব্দ বের হচ্ছিল না। চোখ বন্ধ করে রইলাম অনেকক্ষণ ধরে। তারপর কখন যেন ঘুম ধরেছে সঠিক আমি বুঝতে পারিনি। ভোর হলেই শরীফ ভাইকে বললাম। উনি আমাকে হেসে বললেন, বোর্ডিং হাউসের পুরনো খেল। আমি কিছু বুঝলাম না। তাকে বললাম, ভাইয়া আমি তো কিছু বুঝতে পারলাম না। তিনি বললেন, বাদ দাও, কিছু না। কিন্তু এরপর থেকে প্রায় প্রতিদিন কিছু না কিছু ঘটত। কখনো ঘুমোতে গেলে বিছানার নিচে থেকে কেউ যেন হাঁটু বুলিয়ে দিত। ভয় পেয়ে আবার উঠতাম, দেখতাম আবার কিছু নেই। কখনো বাথরুমে কেউ কাঁদতে শুনতাম। কাঁচের জানালার মাঝে মাঝে লম্বা নখের আঁচড় দেখা যেত। আমি এগুলো দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গেছি। ভয় লাগে না, তবুও মনের ভিতর একটা আতঙ্ক কাজ করে। আমাদের পাশের ঘরে থাকতো সেলিম। খুব মজা করতো, গান গাইতো। একদিন দুপুরে ওর রুম থেকে এক বিকট শব্দ শুনলাম। দৌড়ে গিয়ে দেখি রুমটা তালা দেওয়া, অথচ ভেতর থেকে দরজা বন্ধ করেনি, বাহিরেই তালাটা ঝুলছে। অনেক চেষ্টা করার পর দরজাটা ভাঙা হলো। ভেতরে সেলিম নেই, অথচ ঘরের ভেতর থেকে রুমের চাবি পাওয়া গেল। খাটের নিচে ছিল এক জোড়া পায়ের ছাপ, সোজা দেওয়াল দিয়ে উপরের ছাদে উঠে গেছে। ছাদের এক কোণায় শুধু দুটো পা একসাথে যেমন লাফ দিলে 5টা আঙ্গুল দেখা যায়, ঠিক ওই রকমই দেখা যাচ্ছিল। সেলিম আর কখনো ফেরেনি। তার পরিবার এসে এখানে জিজ্ঞেস করলেও আমরা কোনো উত্তর দিতে পারিনি। তার কোনো লাশ বা
দেহ পাওয়া যায়নি। কোথায় গেছে, কি হয়েছে, আসলে আমরা কেউ জানি না। একবার এক বৃদ্ধ এলেন আমাদের বোর্ডিং দেখতে। তিনি বললেন, এই বাড়িতে একসময় জমিদার হায়দার আলী থাকতেন। সে অনেক অত্যাচারী ছিল। তার মেয়ে প্রেম করেছিল এক মুসলিম কেরানির সাথে। বিষয়টা জানাজানি হলে হায়দার আলী নিজের মেয়েকে গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে মারেন। তারপর থেকে সেই ঘরে কেউ থাকলেই হয় পাগল হয়ে যেত, না হয় আত্মহত্যা করত। আমি চমকে উঠি। তার বর্ণনা অনুযায়ী সেই ঘরটি ছিল আমার। সেই ঘরটিতেই আজকে আমার ঘর। সেখানে আমি ছায়ামূর্তি দেখেছি। যেখানে আমি থাকি সেখানেতে একটা ছায়ামূর্তি বারবার আমি দেখতে পাই। একদিন হঠাৎ করে শরীফ ভাই যেন দিনকে দিন বদলে যাচ্ছে। তার বিভিন্ন পরিবর্তন আমি দেখতে পাই। শরীফ ভাই ধীরে ধীরে বদলেই যাচ্ছিল। তিনি কথা বলা কমিয়ে দেন। রাতের বেলা হঠাৎ জেগে উঠে জানালার পাশে দাঁড়িয়ে থাকতেন। মাঝে মাঝে হিন্দিতে কথা বলতেন। যদিও তিনি কখনো হিন্দি শেখেনি আমার জানা মতে। এক রাতে দেখি উনি গলির গলায় যেন ফিসফিস করে বলছে, আমি ফিরব, আমি ফিরব, আবার ফিরব। পরদিন সকালে তার মুখে কিছু আঁচড়ের দাগ, যেন কেউ যেন শক্ত নখ দিয়ে গলাটা আঁচড়ে নিয়েছে। রক্তাক্ত হয়ে আছে এবং হাতে এক টুকরা পুরনো কাগজ, যাতে লেখা ছিল, আমার দেহ নয়, আমার আত্মা বন্দি এই বাড়িতে। আমি তখন এতটাই ভয় পেয়ে গেছিলাম যে কি বলবো আমি আসলে উত্তর দিতে পারছিলাম না। তারপরে আমি অনেকটা ভয়ে ভয়ে ওই রুমে থাকা শুরু করলাম। আমাদের এক রুমমেটের মামা ছিলেন একজন তান্ত্রিক। তাকে আমরা খবর দেই। তিনি এলেন, পুরো বাড়ি ঘুরে বললেন, এটা সাধারণ আত্মার ব্যাপার নয়, এখানে অভিশাপ আছে। জমিদারদের কন্যা চিৎকার শোনা যায়। জমিদার মরেনি, সে আত্মা নিয়ে এখনই এই বাড়ি পাহারা দিচ্ছে। তিনি একেবারে তন্ত্র সাধনার ব্যবস্থা করলেন। মোমবাতি, হোমযজ্ঞ, সংস্কৃত মন্ত্র। মাঝরাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি ঝাঁকুনি দিল। দূর থেকে কোথাও যেন একটা কান্নার আওয়াজ, অনেকটা চাপা কান্নার আওয়াজ। মাঝে মাঝে জোরে জোরে চিৎকারও শোনা যাচ্ছিল। আর একটু পরে পায়ের শব্দ শোনা গেল। হঠাৎ একটা জানালা ভেঙে পড়ল। এক ধূসর ছায়া ভেসে আসলো। আর এক ভয়ঙ্কর নারীর কণ্ঠে বলল, তোমরা চলে যাও, নয়তো তুমি আমার সঙ্গ দেবে। এরপরে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি আর এখানে থাকার কোনো ইচ্ছাই ছিল না আমার।
তার নির্দেশে পরের দিন আমরা বোর্ডিং ছেড়ে দেই। শরীফ ভাই আর পাওয়া যায়নি। বলেছিলাম চিকিৎসার জন্য ওনার বাড়িতে পাঠানো হয়েছে, কিন্তু সত্য বলতে তিনি কোথায় গেছেন কেউ জানি না। আমরা বাড়িটা সরকার সিল করে দেয়। এরপর বহুবার সেখানে নতুন নতুন কিছু করতে গিয়েও আমরা ব্যর্থ হয়েছিলাম। এখানে অগ্নিকাণ্ড এবং শ্রমিক মৃত্যু মাঝে মাঝে হতো। যারা এই বাড়িতে থাকতে আসতো তারা হয় পাগল হয়ে যেত, না হয় একদম গলায় ফাঁস দিয়ে মারা যেত। এই ঘটনাটা আজও আমার স্মৃতিতে জল জল করে জ্বলে। আমি বহুবার এই অভিজ্ঞতা নিয়ে লিখেছি, কিন্তু পুরোটা আজ আমার প্রথম বললাম। ওই ছায়া, ওই আত্মা, ওই কান্না কিছুই ভুলিনি। যারা আজও পুরন ঢাকার সেই নির্জন গলির সামনে দাঁড়ান, তারা মাঝে মাঝে এক মেয়ের কণ্ঠ শুনতে পান, বাবা আমি তোমাকে ক্ষমা করিনি। আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে বলবো, এটা একটা বাস্তব সত্য ঘটনা। এখানে একটা শিশু পানিতে ডুবে মারা যাওয়ার পর তখন থেকেই সে পানিতে নামতে সবাই ভয় পেত। কখনো কখনো পানির উপরে ভেসে থাকতো একটা ছোট্ট বাচ্চা, আর মানুষদেরকে মোহিত করে সে পানিতে নিয়ে গিয়ে মেরে ফেলত। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে গাইবান্ধা থেকে রহিম। তার এই ঘটনা তার জীবনের সাথে বাস্তব একটি শোনা তার চাচার কাছ থেকে। ঘটনাটা সে যেভাবে লিখেছে আমি আপনাকে সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ঘোষ 360 টিমকে। আমি ভূতপ্রেমের পাশাপাশি আর যে রাসেল ভাইয়ের পাশাপাশি আমি আপনাদের ঘটনাগুলো শুনি। আসলে অনেকটা ভালো লাগে এই ঘটনাগুলো শুনতে। সেই রকম একটা অনুভূতি থেকেই আমি আমার একটা ঘটনা পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ধন্যবাদ তোমাকে ঘটনাটা পাঠানোর জন্য। আজ থেকে প্রায় 6 মাস আগের কথা। আমি আমার চাচার কাছ থেকে বারবার একটা গল্প শুনতে যাচ্ছিলাম। আমি আবার মাঝে মাঝে চাচার কাছ থেকে বিভিন্ন গল্প শুনতাম, ভূত, প্রেত, আত্মা। আমি একদিন তাকে প্রশ্ন করলাম, আপনার সাথে কখনো জীবনে বাস্তব কোনো ঘটনা ঘটেনি যেটা দেখে আপনি ভয় পেয়েছিলেন? সে অনেকটা নিশ্চুপ থেকে আমার প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ। আমি বললাম, কি এমন ঘটনা আমাকে আজকে বলেন, আমি আজকে শুনবো, আমি শুনতে চাই। সে প্রথমে তো বলতে চাইলো না, পরে আবার আমার জিদের কাছে সে পারলেও না, ঘটনাটা আমাকে খুলে বলল। সে যখন ক্লাস 7-এ পড়ে, তখন তাদের বাড়ির পাশে একটা কলেজ ছিল। কলেজটার নাম শাহবাজ গ্যালারি ডিগ্রি কলেজ। সেখানে অনেকেই পড়াশোনা করত। কলেজের মাটি উঁচু করার জন্য কলেজের এক
পাশে একটা পুকুর ছিল। সেই পুকুরে আমরা মাঝে মাঝে গোসল করতে যেতাম। অনেকগুলো ছেলে মেয়ে মিলেই আমরা গোসল করতে যেতাম। একদিন আমরা বৃষ্টির দিনে গোসল করতে গিয়েছি ওখানে। গোসল করার সময় আমার সাথে আমার এক বন্ধু ছিল। আমরা সব মিলে 8 থেকে 10 জন ছিলাম। একটা ফুটবল ছিল, সেই ফুটবলটা ধরে ধরে আমরা ওখানে খেলা করতাম। অনেকটা তোমরা হয়তো জানো না, আগে একটা খেলা ছিল মাথা ছুঁই ছুঁই খেলা। আমরা সেই মাথা ছুঁই ছুঁই খেলতাম। ডুবে ডুবে আরেকজনকে ধরে মাথা ছুঁই ছুঁই খেলতে হয়। আমি সহ আমার এক বন্ধু, সে আমার অনেক ছোটবেলার বন্ধু। আমরা দুজন মিলে খেলছিলাম। সাথে সাথে একটা চাচাতো ভাইও ছিল, নাম ছিল সজীব। সে প্রথমে নাম দিতে চায়নি পুকুরে, পরে আবার আমাদের অনুরোধে সে নেমে যায় পুকুরে। পুকুরে নেমে যাওয়ার পর তার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমরা সেটা কখনোই বুঝতেই পারিনি। আমরা খেলছি, এমন সময় সে পুকুরের মাঝখানে চলে যায়। আমরা জানি সে সাঁতার জানে, এতে কোনো সমস্যা হবে না। হঠাৎ আমরা খেলতে খেলতেই হঠাৎ করে সে পানির নিচে একটা ডুব দেয়। তারপরে আর সে ভেসে ওঠে না। আমরা 2-3 মিনিট যাওয়ার পর ভাবলাম হয়তো বা ও মাঝে মাঝে উঠে আমাদের সাথে মজা করতেছে, কিন্তু পরে যখন 2-3 মিনিট চলে যায় তখন আমরা তাকে খোঁজা শুরু করি। এদিকে বৃষ্টি পড়ছে, কাউকে ডাকতেও পাচ্ছি না। আসলে আমরা চুরি করে এসেছি তো, ওই জন্য আসলে আমরা ডাকতেও পাচ্ছি না। তারপরে আমরা পানির নিচে অনেকভাবেই খোঁজার চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। এরকম করতে করতে যখন 2-3 ঘন্টা হয়ে গেল, যখন আমরা তাকে পেলাম না, তখন আমরা বাড়িতে এসে সবাইকে জানাজানি করলাম। ফ্যামিলির সব মানুষ গেল ওখানে, অনেক বড় বড় মানুষ গেল। তারা পুকুরে নামলো, নামার পর অনেক খুঁজলো। খোঁজার পরে একটা ছেলের পায়ের সাথে তার হাত বাজে, মানে হাতটা তার পায়ের সাথে আর কি আটকায়। তারপর সে ওখানে ডুব দিয়ে তার একটা মৃতদেহ তুলে নিয়ে আসে। পানি খেয়েছে, পেটটা যেন ফুলে গেছে, মুখটা একটু বাঁকা হয়ে গেছে, হা করে আছে। দেখে মনে হচ্ছিল পানিটা মুখে এখন জোর করে ঢুকে গেছে, যার কারণে এরকম হয়েছে। তারপরেও তাকে আমরা অনেকভাবে তুলে অনেকেই চেষ্টা করলো পানি বার করার জন্য। আসলে সে ততক্ষণে মারা গেছে। তারপর ফ্যামিলি থেকে অনেক কান্নাকাটি, আমাদের অনেক দোষারোপ করলো তারা। বৃষ্টির দিনে গোসল করতে এসেছি, আমি ভয়ে 3 দিন বাসায় আসিনি। আমার বন্ধু তো এখনো মনে হয় বাসায় যাইতে ভয় পায়। সে ছিল আবার এক বাবার এক ছেলে। এরপর কিছুদিন পরই ওই পুকুরে যে নাইট গার্ড ছিল, সেই নাইট গার্ড মাঝে মাঝে দেখতো পুকুরের উপর একটা ছেলে খেলছে। পরনে একটা লাল প্যান্ট, চোখগুলো লাল, আর হাসতেছে। হাসিটা এত বিকট যে বলার বাইরে, এত জোরে জোরে হাসতো। মাঝে মাঝে কান্নাও করতো, আবার মাঝে মাঝে ডাকতো, এদিকে এসো, ইশারায় ডাকতো। অনেকভাবে ডাকার চেষ্টা করেছিল। নাইট গার্ড মাঝে মাঝে এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়। একদিন সে সিদ্ধান্ত নেয় পুকুরের পাশে যাবে। সে ছেলেটা যখন ডাকে তখন সে পুকুরের কাছে চলে যায়। এমন সময় তার হাতের টর্চ লাইটটা পানিতে পড়ে যায়। যেই না সে পানি থেকে টর্চ লাইটটা তুলতে যাবে, মাথাটা নিচু করেছে, তখন উপর থেকে কে যেন একটা মাথা চাপা দেয়, একদম পানির ভিতরে নিয়ে যায় মুখটা। সে অনেক চেষ্টা করার পর সে মাথাটা ওখান থেকে তুলতে সক্ষম হয় এবং ওখান থেকে পালিয়ে যায় কলেজের রুমে, যে রুমটায় সে ঘুমায়। ভয়ে ভয়ে সে আর কথা বলতে পারতেছিল না। তারপর
ও ওখান থেকে চাকরিটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর চাকরিটা আবার বাদও দিয়ে দেয়। এমন একটা সময় আরেকজন নাইট গার্ড ওখানে আসে। তখন আনুমানিক সময় ছিল রাত 10টা। সে সবগুলো লাইট জ্বালিয়ে দিয়ে সে রুমে যখন ঘুমাতে যাবে, তখন হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে, তার রুমের পাশেই কে যেন হঠাৎ করে চলে গেল। সে বুঝতে পারল না কে চলে গেল, কোথায় যাচ্ছে। কে চলে গেল, কোথায় যাচ্ছে এটা বোঝার জন্য সে তার টর্চ লাইটটা পার করে, কিন্তু কিছুই ছিল না। তারপর সে আবার চলেও আসে রুমে এবং এসে ঘুম। পরের দিন ঘুম থেকে ওঠার পরে সে দেখতে পায় কিছু পায়ের ছাপ, আবছা আবছা, যেন কাদামাটি দিয়ে কেউ যেন হেঁটে চলে গেছে। তারপর সে বাসায় চলে যায়। আবার পরের দিন রাত যখন ঠিক 12টা বেজে 1 মিনিট, তখন সে একটা গোমরানো কান্নার শব্দ শুনতে পায়। একটা চাপা গলায় কান্নার শব্দ, আর বলে, আমি তো এখানে মরতে আসিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। কয়েকবার এই কথাটা বলে। তারপর সে লাইটটা নিয়ে ওখানে যাবেই, সেই সময় মাঠের ভিতর দিয়ে যাচ্ছিল, তো মাঠের সামনে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে পড়ে তার পায়ের সামনে। অনেক মোটা ডাল। সে ডালটা আবার তুলে নেওয়ার পর সেটা নিয়ে একখানে রাখে। তার সেই রাতে আর তার ওই পুকুরের পাশে যাওয়া হয়নি। তারপরে হঠাৎ 2-1 দিন ভালোই যাচ্ছিল। এরকম 7ম রাতে সে দরজার সামনে থেকে একটা সাদা পোশাকধারী কোনো কিছু যেতে দেখে। তারপর সে লাইটটা না জ্বালিয়ে ধীরে ধীরে তার পিছু করতে থাকে। দেখা যাচ্ছে রুমের পাশে যে বারান্দাটা আছে, বারান্দাটা দিয়ে নিঃশব্দে কি যেন হেঁটে যাচ্ছে। পাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে সাদা একটা কাপড়, পিছনে কিছু দেখা যাচ্ছে না। মুখের উপর পর্যন্ত সাদা কাপড়টা দিয়ে মোড়ানো। এই মোড়ানো সাদা কাপড় পরে কি যেন একটা যাচ্ছে। ধীরে ধীরে সে আস্তে আস্তে ওই অবয়কের পিছনে যেতে থাকে। এমন একটা সময় অবয়কটা একদম রাগান্বিত ভাবে ঘুরে তাকায়। সে দেখতে পায় একটা বাচ্চা। সে ভয় পায় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিনে সে এলাকাবাসীকে বলে সে এরকম একটা ঘটনা দেখেছে। অনেকে এই বিষয়টা বিশ্বাস করে। মাঝে মাঝে কান্নার আওয়াজ পাওয়া যেত ওই পুকুরের উপর থেকে। সে দেখেছিল, যেভাবে বর্ণনা করেছিল সে বর্ণনাটা এইরকম যে সে যখন ওখানে দাঁড়িয়ে তাকাচ্ছিল, তার চোখগুলো ছিল না, মুখে কিছু সাদা সাদা অংশ দেখা যাচ্ছিল, ঠোঁটটা ছিল না, শুধু মুখের দাঁতগুলো দেখা যাচ্ছিল অনেকটা কঙ্কালের দাঁতের মতো। কঙ্কালে যেমন মুখের কোনো মাংস থাকে না, তেমনি ওখানেও কোনো মাংস ছিল না। এমন একটা পরিস্থিতি দেখে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এরকম একটা পরিস্থিতি দেখার পর ওখানে আর কেউ নাইট গার্ডের চাকরি করতে চায় না। তারপরে
হুজুরকে ডেকে আনা হয়। সেই হুজুরের কথা অনুযায়ী সেখানে বিভিন্ন দোয়া দৌলত এসব পাঠ করা হয়। পাঠ করার পরেই ওখান থেকে একটা কালো একটা ধোঁয়ার মতো পানির উপর থেকে ভেসে যায়। তারপর ইমাম সাহেব যখন চলে যায়, ইমাম সাহেব তাকে এই গল্পটা করেছিল। পরের দিন রাতে সে স্বপ্নে দেখতে পায় বাচ্চাটা কিভাবে মারা গিয়েছিল। বাচ্চাটা যখন পানিতে ডুব দিয়েছিল তখন হঠাৎ তার পাটা আটকে যায় কোন এক গাছের ডালের সাথে। সে অনেকবার ওঠার চেষ্টা করছিল কিন্তু উঠতে পারছিল না। সে হাত পা নাড়াচ্ছিল। মুখে তার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন সে হা করেছিল। এরপর কোনো কিছু যখন পাচ্ছিল না, তারপর ধীরে ধীরে সে ওখানে লুটিয়ে পড়ে মারা যায়। এই ঘটনাটা শোনার পরে সেই হুজুর ব্যক্তি এসে বাইরে সবাইকে জানিয়ে দেয় এবং তারপর থেকেই ওই পুকুরে আর কোনো কিছু দেখা যায়নি। তবে মাঝে মাঝে অট্টহাসি শোনা যায় ওই পুকুরের ওখান থেকে, কিন্তু কারো কখনো ক্ষতি করেনি বা এরকম কোনো নজিরও পাওয়া যায়নি যে ক্ষতি করবে। তারপর ঘটনার পুনরাবৃত্তিও হয় নাই কখনো। এখন স্বাভাবিকভাবেই সবকিছু চলছে, স্বাভাবিকভাবেই সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি।